পশ্চিমবঙ্গের WBSSC এর গ্রুপ সি এবং গ্রুপ ডি এর অল দ্য ক্যান্ডিডেটস, আজকে তোমাদের জন্য আমি ম্যাথমেটিক্স অর্থাৎ অঙ্কের রেশিও অ্যান্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত ও সমানুপাত থেকে পুরো কনসেপ্ট এবং এই চ্যাপ্টার থেকে যত ধরনের প্রবলেম হওয়া সম্ভব সব ধরনের প্রবলেম নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ক্লাসটা যদি আজকে করে যাও তাহলে এই চ্যাপ্টার থেকে কোনো ধরনের কোনো সমস্যা হবে না তোমাদের। ওই জন্য আমি বলবো পুরো কাহিনীটাকে ভালো করে শোনো, ভালো করে দেখো এবং ভালো করে মনে রাখো, তবে এই চ্যাপ্টার থেকে কোনো ধরনের সমস্যা হবে না। চলো তাহলে শুরু করি। অনুপাত ও সমানুপাতের ক্ষেত্রে প্রথম আলোচ্য বিষয় সেটা হচ্ছে অনুপাত। অনুপাত অনুপাতটা কি? অনুপাত হচ্ছে দুটো পরিমাণের মধ্যে তুলনা। কি ধরনের তুলনা? তুলনা হচ্ছে এইরূপ যে তোমার নানা 10টি আম খেলো আর আমার নানা 20টি আম খেলো। তাহলে এই যে তোমার নানা 10টি আম খেলো, আমার নানা 20টি আম খেলো, এদেরকে লিখবে কিভাবে করে? অনুপাতের ভাষায় লিখবে যে আমার নানা ও তোমার নানার আমার নানা ও তোমার নানার খাওয়া আমের সংখ্যার অনুপাত। কি বলতো? আমার নানা কটি আম খেয়েছে? আমি বললাম আমার নানা 20টি আম। আর তোমরা এটা ভাবছো যে আমার নানা বেশি আম খায়। আমার নানা বেশি খায়, অসুবিধা নেই। আমার নানা সর্বদা বেশি খায়, বুঝলে? আমার নানা খেয়েছে 20টি। কটি? 20টি। আর তোমার নানা কটি খেয়েছে? তোমার নানা খেয়েছে 10টি। এই 10 আর 20-র মধ্যে একটা দুটো ফোঁটা বসিয়ে দাও। এই যে ফোঁটা, এই দুটো ফোঁটা দিয়ে এই দুটো সংখ্যার অনুপাতকে প্রকাশ করছে। বুঝেছো আমি কি বললাম? আমার নানা 20টি আম খেয়েছে আর তোমার নানা 10টি আম খেয়েছে। তো আমার নানা আর তোমার নানার খাওয়া আমের সংখ্যার যে অনুপাত সেটা হচ্ছে এরূপ। অনুপাতকে এরকম ভাবে প্রকাশ করতে হয়। এবার অনুপাতের একটা লঘিষ্ঠ রূপও তৈরি হয়। তুমি ধরে নাও যে কাটাকুটি করে নিলা, শূন্যগুলো কেটে দিলা, তাহলে কি হয়ে গেল? এখানে 2:1। ও আচ্ছা আচ্ছা, আমার নানা ধরে নাও 15টি আম খেলো আর তোমার নানা কটি খেয়েছে? 5টি। আচ্ছা 5টি। তাহলে আমার নানা আর তোমার নানার খাওয়া আমের সংখ্যার অনুপাত হচ্ছে 15:5। আমার নানা সর্বদা বেশি খায়, আমি আগেই বলেছি। এটা তো আমার দোষ নেই ভাই। তাহলে এখানে হচ্ছে কি বলতো, এবার কাটা আর কুটি করতে হয় কিভাবে করে? একে যেমন 5 দিয়ে ভাগ যাবে, একেও 5 দিয়ে ভাগ যাবে। একে 3 দিয়ে ভাগ যাবে, একে 3 দিয়ে ভাগ যাবে না। যে সংখ্যাটা দিয়ে দুটোকে ভাগ যাবে সেই সংখ্যাটা দিয়ে কাটা আর কুটি করতে হয়। তাহলে একে 5 দিয়ে ভাগ যাবে, একে 5 দিয়ে ভাগ যাবে। একে 5 দিয়ে ভাগ করলে গেলে 3 হবে, আর একে 5 দিয়ে ভাগ করলে 1 হবে। তাহলে হয়ে গেল 3:1। ঠিক আছে? এইভাবে করে অনুপাতকে প্রকাশ করতে হয়। এভাবে করে কি প্রকাশ করতে হয়? অনুপাতকে প্রকাশ করতে হয়। তাহলে অনুপাত হচ্ছে দুটি জিনিসের মধ্যে তুলনা। কোনো কোনো সময় 3টি জিনিসের মধ্যে তুলনা করা হয়। যেমন আমার নানা 20টি আম খেয়েছে, তোমার নানা 10টি আম খেয়েছে, আর ওর নানা 15টি আম খেয়েছে। তাহলে 3 জনের নানারও খাওয়া আমের সংখ্যার অনুপাত কি হয়ে যাবে বলো তো? 20 তোমার নানা 10টি আর ওর নানা হচ্ছে 15টি। তাহলে 3টি জিনিসের মানে 3 জনের নানার আম খাওয়া মানে খাওয়া আমের সংখ্যার অনুপাত এটা তৈরি হলো। কোনো কোনো সময় 3টি 4টিরও হয়ে যায়। ঠিক আছে? তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দুটি সংখ্যার অনুপাত প্রকাশ করা হয়। ওই জন্য বললাম দুটি পরিমাণের মধ্যে তুলনা। ঠিক আছে? এই হচ্ছে অনুপাত। এবার হচ্ছে অনুপাত কয় ধরনের হয় সেটা একটা আলোচনার বিষয়। অনুপাত কয় ধরনের হয়? অনুপাত অনেক ধরনের হয়। চলো প্রত্যেকটা ধরনকে আমরা জানবো। কিছু কিছু অনুপাতের কাহিনী তোমরা নিচু ক্লাসেও শিখেছো। ক্লাস 10 পর্যন্ত পড়তে গিয়ে হয়তো অনুপাত, সমানুপাতের অঙ্ক করতে গিয়ে অনুপাতের বেশ কিছু ধারণা পেয়েছো তোমরা। তবে আজকে আরো নতুন কিছু আমরা আলোচনা করবো যেগুলো নিচু ক্লাসে পড়োইনি। ঠিক আছে? সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি আজকে আলোচনা করবো তোমাদের জন্য। চলো চলো আজকে শিখে যাব। তোমরা নিচু ক্লাসে যেমন শিখেছো 1 নম্বর যেটা বলবো আমি, গুরু অনুপাত। কোন অনুপাত বলো তো? গুরু।
গরু না রে ভাই, গুরু। গুরু অনুপাত, কি বলবো? গুরু অনুপাত ভাই। মুখে জানি না, চুলার ছাই। তাহলে গুরু অনুপাত, তাহলে হচ্ছে গুরু অনুপাত। গুরু অনুপাত কোনগুলোকে বলবো? যেমন এগুলো হচ্ছে একটা একটা গুরু অনুপাত, যেগুলোর ক্ষেত্রে কি বলতো, প্রথম এই যে অনুপাতের দুটি জিনিসের অনুপাত আমি বলছি, যেগুলোর ক্ষেত্রে প্রথমে বড় আর পরে ছোট থাকবে। যেমন আমি ওখানে কি পেয়েছি, 2:1, প্রথমে বড় তারপরে এটা ছোট, তাহলে এটা একটা গুরু অনুপাত। তারপরে হয়ে গেল 5:3, 5:3, 5:3, কিভাবে করে পড়বো? 5:3, 2:1, এভাবে করে আমাদের বলতে হয় অনুপাতকে। তারপরে ধরে নাও 10:9। এগুলো অনুপাতগুলো কি ধরনের বলো? যে প্রথমটা বড় তারপর এটা ছোট, প্রথমটা বড় তারপর এটা ছোট, প্রথমটা বড় তারপর এটা ছোট, তাহলে এগুলো হচ্ছে গুরু অনুপাত। আরো অনেক অনুপাত পেয়ে যাবা, এটসেট্রা। তারপরে হয়ে যাচ্ছে, আমরা তারপরে শিখবো লঘু অনুপাত। কোন অনুপাত বলো তো? লঘু অনুপাত। জি, লঘু অনুপাত ভাই। লঘু অনুপাত আবার কি? সিম্পল জিনিস, এর উল্টোটা। মানে প্রথমটা বড় হবে তারপর এটা ছোট হবে, প্রথমটা বড় হবে তারপর এটা ছোট হবে। সরি, মাই মিস্টেক। প্রথমটা ছোট হবে তারপর এটা বড় হবে, প্রথমটা ছোট হবে তারপর এটা বড় হবে। তবে লঘু অনুপাত। কোন অনুপাত? লঘু অনুপাত। তারপর এটা হচ্ছে, আর একটা নিয়ে নি, ওয়েট, কেমন হয়ে গেল যেন লেখাটা। 10:, দুটা ফোঁটা দিয়ে দিলাম, মানে ইস টু দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তার থেকে বড় একটা সংখ্যা। 15:, 22। এগুলো হচ্ছে লঘু অনুপাত। আরো অনুপাত পাবা, অনুপাতের শেষ আছে, কত সংখ্যা আছে। যেমন সংখ্যার শেষ নেই, তেমন অনুপাতেরও শেষ নেই। ক্লিয়ার? আচ্ছা চলো ভাই, তারপরে কি হচ্ছে, গুরু অনুপাত জানলাম, লঘু অনুপাত জানলাম, এবার আমরা জানবো সাম্যানুপাত। কোন ম্যানুপাত? সাম্যানুপাত। সাম্যানুপাত কোনগুলা জি? সাম্যানুপাত হচ্ছে, মানে এখানে আমরা জানলাম যে প্রথমটা বড় তারপর এটা ছোট, তবে গুরু অনুপাত। প্রথমটা ছোট তারপর এটা বড় হলে লঘু অনুপাত। সাম্যানুপাতে এসে কি বলছে জানো? বলছে না ভাই, না বড় রাখবো না ছোট রাখবো, কেউকে বড় রাখবো না, সবাইকে সমান রাখবো। আমরা এরকম হতে দিই না কাউকে, কাউকে বড় ছোট হতে দিই না, সবাইকে আমরা সমান ভাবে দেখি। কে বলছে এটা? সাম্যানুপাত বলছে। আচ্ছা তাহলে কি রাখবো? বলছে আমি যদি প্রথমকে যদি 5 যদি দিয়ে দিই, তাহলে এই অনুপাতের অনুপাতের পরে দ্বিতীয়টা আমি 5ই দিব, অর্থাৎ প্রথমটা যা হবে দ্বিতীয়টাও তাই হবে। 10:, তাহলে 10 হয়ে গেল। তাহলে 15:15 হয়ে গেল। 8:8 হয়ে গেল, বাস। এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, অনেক। দ্যার ইজ মেনি রেশিওজ। ঠিক আছে, যেমন সংখ্যার শেষ নেই তেমন অনুপাতের শেষ নেই। তাহলে সাম্যানুপাত। এবার একটা কথা, গুরু অনুপাত, লঘু অনুপাত, সাম্যানুপাত, এবার আমরা জানবো, জানো কাকে? সেটা হচ্ছে ব্যস্ত অনুপাত। খুবই ব্যস্ত থাকে বেচারা, এত ব্যস্ত কি বলবো আমি। ব্যস্ত মানে হচ্ছে বিপরীত, অর্থাৎ উল্টো। কিভাবে করে উল্টো? কিভাবে করে উল্টো বলো তো? ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাতটা কি রে ভাই? ব্যস্ত অনুপাতটা হচ্ছে, অনুপাতটা যে থাকবে ওকে উল্টে দাও জাস্ট। একটা অনুপাত আমি দিলাম, ধরে নাও 20:3, এটা একটা অনুপাত। এর ব্যস্ত অনুপাতটা হচ্ছে 3:20। দেখো ব্যস্ত অনুপাত আমরা কি, কোনো একটা অনুপাত, ব্যস্ত অনুপাত একটা অনুপাত নিজেই নিজের, মানে নিজেই একটা অনুপাত আমি লিখলাম, ওর ব্যস্ত অনুপাত তৈরি করতে পারো। ওকে সরাসরি ব্যস্ত অনুপাত বলতে পারো না, ওর ব্যস্ত অনুপাত তৈরি করতে পারো। মানে একটা অনুপাত আমি দিলাম, সেই অনুপাতটাকে যদি উল্টিয়ে দাও, মানে পরেরটাকে যদি আগে লিখে দাও আর আগেরটাকে যদি পরে লিখে দাও, তাহলে যে অনুপাতটা তৈরি হলো না, এটা হচ্ছে এর ব্যস্ত অনুপাত। এবার এর সাপেক্ষে যদি একে দেখো, তাহলে এর ব্যস্ত অনুপাত এটা, মানে এর দিকেও তীর চিহ্নটা দিয়ে দিলাম। এর ব্যস্ত অনুপাত এটা আর এর ব্যস্ত অনুপাত ওটা। তাহলে বলো তো 10:,
13। এই যে একটা অনুপাত, সরাসরি ওকে ব্যস্ত অনুপাত বলতে পারো না ভাই, এর একটা ব্যস্ত অনুপাত তৈরি করো, কি হবে বলো? 13:, পরেরটাকে আগে নিয়ে এলাম আর আগেরটাকে কোথায় কোথায় নিয়ে যাবো ভাই? পরে নিয়ে গেলাম, তাহলে হয়ে গেল ব্যস্ত অনুপাত। ঠিক আছে, আর সাম্যানুপাতের ব্যস্ত অনুপাতটাও সাম্যানুপাতই হয়। মানে কি 5:5 উল্টা লাগলে বুঝতে পারবা যে উল্টানো হলো কি হলো না? ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, আর একটা জিনিস, আমি আরো অনেক অনুপাত আছে, এখানে শেষ না ভাই, অনেক কিছু আছে। কি বলতো, একটা অনুপাতকে আর একটা জিনিস আমি বলতে থেকে গেছে, ধরে নাও একটা অনুপাত হচ্ছে A:B, একটা অনুপাত হচ্ছে A:B, অনুপাতকে ভগ্নাংশের আকারে লেখা যায়, বুঝলা? প্রথমটাকে উপরে আর বাই দিয়ে শেষেরটাকে নিচে লিখে দেওয়া যায়, মানে অনুপাতকে ভগ্নাংশের আকার দেওয়া যায়। ঠিক আছে, সিম্পল জিনিস। এটাও একটা অনুপাত, এটা হচ্ছে এ আর বি এর অনুপাত, এটা অথবা এটা, যা বলো একই জিনিস। ঠিক আছে, চলো, মজা আসবে, হবে 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 মজা। এবার তারপরে কি হবে বলো? গুরু অনুপাত হলো, লঘু অনুপাত হলো, সাম্যানুপাত হলো, ব্যস্ত অনুপাত হলো। এবার অন্য অনুপাত জানবো, চলো দেখি কি হবে। এবার আমরা 5 নম্বরে জানবো, সেটা কি বলতো? যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাতটা কি? যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাতটা কি? যৌগিক অনুপাত আমি সিম্পল ভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ধরে নাও একটা অনুপাত আমি বললাম 2:3, আর একটা অনুপাত বললাম 5:6, আর একটা অনুপাত আমি বলছি 7:8। আমি কয়েকটা তোমাদের অনুপাত আমি বললাম, ঠিক আছে, কয়েকটা অনুপাত আমি তোমাদের বললাম সিম্পল ভাবে। দেখো, যৌগিক অনুপাত হচ্ছে বা মিশ্র অনুপাত হচ্ছে কয়েকটা অনুপাতকে যদি আমরা মিশিয়ে দিই, কয়েকটা অনুপাতকে যদি মিশিয়ে দিই তাহলে যৌগিক অনুপাত তৈরি হবে অথবা মিশ্র অনুপাত তৈরি হবে। কিভাবে করে মিশিয়ে দিবে সেটাও তো জানার বিষয় না ভাই? চলো আমি শিখাচ্ছি তো। দেখো, এদের মিশ্র অনুপাত মানে এদের মিশ্র অনুপাতটা কি হবে ভাই? কি হবে বলো তো? প্রথম গুলো যেগুলো আছে সবটিকে গুণ করে দাও। এখানে প্রথমে 2 আছে, এই অনুপাতের প্রথমে 5 আছে, এই অনুপাতের প্রথমে 7 আছে, প্রত্যেকটা অনুপাতের প্রথম গুলোকে আগে গুণ করো। 2, 5 আর 7, না 2 × 5 × 7 = দিয়ে দাও, দিয়ে দাও। প্রথমটিকে গুণ করে যখন হয়ে গেল = দিয়ে দাও। তারপরে শেষের গুলো যেগুলো আছে, এখানে 3 আছে, এখানে 6 আছে, এখানে 8 আছে, তাহলে 3 × 6 × 8, বাস, গুণ করে দাও। এখন মিশ্র অনুপাত তৈরি হয়ে গেল। কিন্তু তুমি যদি পারো, যদি কাটাকুটি যদি যায়, তাহলে কাটাকুটিটাও করে নিতে পারো এখনই। যেমন এখানে 2 আছে, 2 1 2, আর এপারের যে সংখ্যাগুলো 6কে 2 দিয়ে ভাগ যাবে, তাহলে কি এখানে হয়ে গেল 3। তাহলে 6কে আর 2কে, এখানে 2 1 2 হলো, আর একে 6কে 2 দিয়ে ভাগ করলাম তো 3 হলো। কাটাকুটিটা করে নিলাম, এখন গুণ করে আমরা বসিয়ে দিব। তাহলে এখানে কি হয়ে গেল বলো? 5 7 35, 1 35 = এখানে হচ্ছে 3 8 24, আর 3 24 আমি জানি না কত হবে। 3 24 হচ্ছে 72, 72। তাহলে এই হয়ে গেল এই অনুপাত তিনটির মিশ্র অনুপাত। তাহলে কনসেপ্টটা কি বলতো, যে A:B একটা অনুপাত, C:D একটা অনুপাত, আর E:F আর একটা অনুপাত, তিনটা অনুপাত, এদের মিশ্র অনুপাতটা কি হবে? এদের মিশ্র অনুপাতটা সিম্পল ভাবে প্রথম গুলোকে গুণ করবে। এখানে প্রথমে এ অনুপাত প্রথমে সি, আর এ অনুপাতের প্রথমে ই, তাহলে A × C × E, তিনটাকে গুণ করে দিলাম = এখানে বি, এখানে ডি, আর এখানে এফ, বি ডি আর একটা এফ। বাস, এটাই হচ্ছে কি বলতো এই অনুপাত তিনটির মিশ্র অনুপাত। এবার তিনটি অনুপাতের যে মিশ্র অনুপাত হয় তেমন না, দুটো অনুপাতের মিশ্র অনুপাত হয়, চারটা অনুপাতের মিশ্র অনুপাত হয়। যেমন দুটো অনুপাত যদি আমি নিতাম, যে A:B, আর এটা হচ্ছে
সি ইস টু ডি, এই দুটো অনুপাত, এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত কি হবে? প্রথম দুটোকে গুণ করো এ সি ইস টু, এবার শেষের দুটোকে গুণ করো বি ইস টু ডি, মানে বি ইন্টু ডি, বি ইন্টু ডি, এসি ইস টু বিডি। তাহলে এগুলো হচ্ছে কি বলতো মিশ্র অনুপাত। তাহলে মিশ্র অনুপাতের ধারণা ক্লিয়ার হয়েছে? প্রথম গুলোকে গুণ করো ইস টু, পরের গুলোকে শেষের গুলোকে গুণ করো, বাস তৈরি হয়ে যাবে কি বলতো মিশ্র অনুপাত। এই হচ্ছে মিশ্র অনুপাত। এবার আমরা জানবো, দেখো এতদূর পর্যন্ত অনুপাতের, এতদূর পর্যন্ত অনুপাতের এই পর্যন্ত ধারণা প্রত্যেক জনেরই আছে যারা কি বলতো ক্লাস 10 পর্যন্ত পড়েছে ম্যাথমেটিক্স। এরপরে অনুপাতের আরো কয়েকটা আমরা ধারণা নিব, সেগুলো হচ্ছে চলো দেখি, বলি কি হবে, কি হবে। 5 নম্বর, এবার 6 নম্বর আমরা যাবো না, দ্বিগুণ অনুপাত। যৌগিক অনুপাতকে ইংরেজিতে বলা হয় কম্পাউন্ড রেশিও, কম্পাউন্ড রেশিও। এরপর আমরা জানবো দ্বিগুণানুপাত। দ্বিগুণানুপাতকে ইংরেজিতে বলা হয় ডুপ্লিকেট রেশিও। কি বলতো ডুপ্লিকেট রেশিও, তো ডুপ্লিকেট আছে রে, ডুপ্লিকেট রেশিও। চলো ডুপ্লিকেট রেশিওটা কি, ডুপ্লিকেট রেশিওটা কি রে ভাই? আবার রে, ধরে না একটা একটা অনুপাত আমি বললাম এ ইস টু বি, এর সমান অনুপাতটা কি হবে? ওটাও হবে এ ইস টু বি। এবার এদের যদি মিশ্র অনুপাত তৈরি করো কিনা, এদের মিশ্র অনুপাত তৈরি করলে কি হবে? প্রথম গুলো গুণ করো, এ আর এ কে গুণ করলে এ স্কোয়ার ইস টু, শেষের গুলো গুণ করো বি আর বি গুণ করলে বি স্কোয়ার। মানে একটা অনুপাতের সমান অনুপাত নিয়ে তাদেরকে যদি গুণ করা হয় তাহলে তৈরি হবে ডুপ্লিকেট রেশিও। সিম্পল ভাবে আরো একটা জিনিস বলে দেওয়া যায়, কোন একটা অনুপাতের স্কোয়ার, দ্যাট ইজ ডুপ্লিকেট রেশিও। তারপরে আমরা জানবো কি বলতো ত্রিগুণানুপাত। ত্রিগুণানুপাত ইংরেজিতে আমরা যাকে বলি ট্রিপ্লিকেট, ট্রিপ্লিকেট রেশিও। ট্রিপ্লিকেট রেশিও, ত্রিগুণানুপাত বা ট্রিপ্লিকেট রেশিও, এটা আবার কি? একটা অনুপাত নিলাম আমরা, ধরে নাও এ ইস টু বি, এই অনুপাতের সমানুপাত আর একটা নাও, আর একটা নাও, মানে তিনটা যদি নিয়ে নাও, তাদের যদি মিশ্র অনুপাত তৈরি করো তাহলে কি হবে? প্রথমে এ, এর প্রথমে এ, এর প্রথমে এ, এ এ এ তিনটা এ গুণ করলে এ কিউব ইস টু, এখানে পরে কি আছে? বি আছে, এখানে পরে কি আছে? বি আছে, এখানে পরে কি আছে? বি আছে। যদি গুণ করি বি আর বি আর বি, তিনটা বি যদি গুণ করি তাহলে কি হবে? বি কিউব হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই যে অনুপাতটা তৈরি হলো এটা আমরা কি বলবো বলতো? ট্রিপ্লিকেট রেশিও, অর্থাৎ ত্রিগুণ অনুপাত। একটা এক্সাম্পল দিয়ে দিই, ধরে না একটা অনুপাত আমি বলে দিলাম 2:3, সিম্পল ভাবে বলতে চাইলে গেলে জাস্ট কিউব করে দাও, ঘন করে দাও, বাস হয়ে গেল। তাহলে এর ট্রিপ্লিকেট অনুপাতটা কি হবে বা ত্রিগুণ অনুপাতটা কি হবে? জাস্ট এর কিউব করে দাও, 2 এর কিউব 8, মানে 2 এর কিউব মানে কি বলতো 2 কিউব ইস টু, এখানে কি হবে 3 কিউব। 2 এর কিউব মানে কি? 2 কে 3 বার গুণ, 2 ইন্টু 2 ইন্টু 2 মানে কত বলো? 2 দুনা 4, 4 দুনা 8 ইস টু 3 এর কিউব কত হবে? 3 3 9, 3 9 27। 3 এর কিউব মানে কি বলো? 3 এর কিউব মানে কি? 3 ইন্টু 3 ইন্টু 3, 3 এর কিউব মানে কত বলো? 3 3 9 আর 3 9 27, তাহলে এখানে হয়ে গেল 27। এখানে 2 এর কিউব হয়েছিল না, 2 এর কিউব মানে কি বলো? 2 এর কিউব মানে 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে কত বলো? 2 দুনা 4 আর 4 দুনা 8, তাই ওই জন্য এখানে 8 হয়েছে। হ্যাঁ,
তাহলে 8:27, এটাই হচ্ছে এই অনুপাত ট্রিপ্লিকেট, মানে এই অনুপাতের ট্রিপ্লিকেট অনুপাত বা ত্রিগুণ অনুপাত। ঠিক আছে, এই সমস্ত কনসেপ্ট গুলো আমরা নিয়ে যাই ভাই, তাহলে তো করবো জয়। এবার আমরা জানবো দ্বিভাজিত অনুপাত, ত্রিভাজিত অনুপাত, এগুলো আমরা জানবো। চলো দেখে গেলো দ্বিভাজিত অনুপাত আবার ত্রিভাজিত অনুপাত গুলো কি কি। চলো 8 নাম্বার, এটা দ্বিভাজিত, দ্বিভাজিত, দ্বিভাজিত। মানে কি বলতো, সাব ডুপ্লিকেট, ইংরেজিতে যাকে আমরা বলি সাব ডুপ্লিকেট রেশিও। সাব ডুপ্লিকেট রেশিও অর্থাৎ দ্বিভাজিত অনুপাতগুলো কি কি? সিম্পল সলিউশন, একটা অনুপাত যদি a:b হয় তাহলে তার বর্গমূলের অনুপাতটাকে আমরা আমরা বলবো দ্বিভাজিত অনুপাত। মানে কি বলতো, এই অনুপাতের বর্গমূল কি হবে, √a/√b, এর বর্গমূল √a আর বি এর বর্গমূল √b। তাহলে প্রথমটার বর্গমূল এ, মানে প্রথমটা হচ্ছে এ, তার বর্গমূল √a, দ্বিতীয়টার বর্গ মানে দ্বিতীয়টা হচ্ছে বি, তার বর্গমূল হচ্ছে √b। আর তাদের বর্গমূল গুলো দিয়ে যে অনুপাতটা তৈরি হবে সেই অনুপাতটাকে আমরা বলবো দ্বিভাজিত অনুপাত। এই অনুপাতের দ্বিভাজিত অনুপাত এটা, অর্থাৎ এই অনুপাতের সাব ডুপ্লিকেট রেশিওটা হচ্ছে এটা। একটা এক্সাম্পল দিব, চলো চলো বলো। ধরে নাও আমি বলে দিলাম 4:9 একটা অনুপাত, এই অনুপাতের সাব ডুপ্লিকেট রেশিওটা কি হবে, √4:9। এবার √4, তোমরা আবার অনেকে ভাববা এই √টা কি রে ভাই আবার, আর √এর ভিতরে আবার কি 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 আছে এগুলো, হ্যাঁ? যারা সাধারণত নিচু ক্লাসে হয়তো অঙ্কতে একটু দুর্বল ছিল তাদের জন্য এই জিনিসটা বলছি। √4 মানে কি বলতো, 4কে তুমি ভাঙো ছোট ছোট সংখ্যা দিয়ে, প্রাইম নাম্বার মানে কি বলতো, মৌলিক সংখ্যাগুলো দিয়ে, 2, 3, 5, 7 এগুলো দিয়ে ভাঙো। 4কে যদি আমি ভাঙি তাহলে 2 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি হবে, 2 হবে। তাহলে কটা 2 হলো, 4কে ভেঙে দুটা 2, দুটা 2 এর পরিবর্তে একটা 2 লিখো, *2। এখানে 9কে যদি ভাঙো তাহলে কি হবে বলো, 3 দিয়ে যদি ভাগ করো তাহলে 3 3-কে 9, তাহলে 9কে ভেঙে কি পেলাম, 3 আর 3 পেলাম। এই দুটা 3 এর পরিবর্তে একটা 3 লিখে দাও, বাস, আর √ভাগ দিতে হবে না। এবার অনেকে বলবা যে সব ক্ষেত্রে স্যার জোড়াই জোড়াই থোড়াই মিলবে, দুটার পরিবর্তে একটা করে লিখবো। চলো সেটার সলিউশনটা বলে দিই, কনফিউশনটা যেন না থাকে সেটা আমি ব্যবস্থা করে দিচ্ছি। চলো, মজাদার কাহিনী হবে তো ভাই। আমি নিয়ে নিলাম একটা একটা অনুপাত আমি নিয়ে নিচ্ছি 16:18। তাহলে এটা একটা অনুপাত আমি নিলাম, এই অনুপাতের দ্বিভাজিত অনুপাতটা কি হবে, চলো কিভাবে করে করা যায় বুঝে নি। তাহলে একটা কাজ করো, এখানে আছে 16 আর এখানে 18, তার দ্বিভাজিত অনুপাতটা কি হবে, √16:18। তাহলে এই যে √16 আছে, এখানে √18 আছে, 16টাকে আমরা ভেঙে নিই। 16কে আমরা যদি ভাঙি তাহলে সর্বদা চেষ্টা করবা 2 দিয়ে প্রথমে ভাঙার, তারপরে সেটা দিয়ে যদি না যায় তাহলে 3 দিয়ে ভাঙার চেষ্টা করবা, সেটা দিয়ে যদি না যায় তাহলে 5 দিয়ে ভাঙার চেষ্টা করবা, 5 দিয়ে যদি না যায় 7 দিয়ে ভাঙবা, 7 দিয়ে যদি না যায় 11 দিয়ে ভাঙবা, 11 দিয়ে যদি না যায় 13 দিয়ে, মানে প্রাইম নাম্বার গুলো অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো গুলো দিয়ে ভাঙবা, মানে ওই সমস্ত সংখ্যা দিয়ে ভাঙবা যাদেরকে আর ভাঙাই যাবে না। 2 দিয়ে যদি আমি একে ভাঙি তাহলে হবে 8, একে এই 8কে যদি 2 দিয়ে আমি ভাঙি তাহলে হবে 4 হবে, আর এই 4কে এবার 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 2। তাহলে কটা 2 পেলাম, 4টা 2 পেলাম 16কে ভেঙে। ওই 4টার পরিবর্তে 2টা লিখে দিচ্ছি, এখানে লিখছি 4টার পরিবর্তে 2টা 2 এখানে লিখছি, 2টা ভেঙে তো আমরা 4টা পেলাম, কিন্তু 2টা 2 লিখলাম, 4টার পরিবর্তে 2টা, মানে কি 2টার পরিবর্তে একটা 2, এই 2টার পরিবর্তে একটা 2, তাহলে মোট কটা, একটা আর 2টা।
ওদেরকে গুণ করে নিলাম ইস টু 18কে যদি আমরা ভাঙি, এটা হচ্ছে 18, 18কে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, 2 দিয়ে যদি আমরা ভাঙি ভাই তাহলে হবে 9, তাহলে কি হবে ভাই 9, 9কে যদি আমরা ভাঙি, 9কে আমরা কি দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে, তাহলে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে আর একটা 3 পাবো, কারণ 3 3কে 9 হয়। তাহলে কি পেলাম 2:3, মানে 2 × 2 3 আর 3, তাহলে এই দুটা 3-এর পরিবর্তে একটা 3 একটা 3 তো আমরা পেয়ে যাব, কিন্তু এই দুইতে জোড়া মিলছে না ভাই। তাহলে কি করব, এই দুটা 3-এর পরিবর্তে একটা 3কে তো লিখে দিলাম ইনটু, এই যে 2 এর যেহেতু জোড়া মিলছে না, এই যে রুট ওভারটা ছিল, রুট ওভারটা ওখানে লিখে দিলাম, 2 এর যেহেতু জোড়া মিলছে না ওই জন্য 2কে রুট ওভারের মধ্যেই বসিয়ে দিলাম ভাই, যার জোড়া মিলবে না ও রুট ওভারের মধ্যেই থাকবে। তাহলে এখানে কি হয়ে গেল, 2 × 2 মানে হচ্ছে 4:, এখানে হচ্ছে কি বলো 3√2। এটাই হচ্ছে কি বলতো এই অনুপাতের বিভাজিত অনুপাত, আর তার ভ্যালু হচ্ছে এটা। তোমাদের অপশন এমসিকিউ দেখতে পাবে, এটা অনুপাত, এটা অপশন দেওয়া আছে, টিক করে দাগ মেরে দিলে বাস ডান্স। এবার হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বারে আমরা যেটা জানবো সেটা কি বলতো, ত্রিভাজিত অনুপাত। কি অনুপাত, ত্রিভাজিত অনুপাত। ত্রিভাজিত অনুপাত মানে হচ্ছে, ইংরেজিতে আমরা বলবো সাব ট্রিপ্লিকেট রেশিও, তার ইংরেজিতে লিখতে গেলাম না, সাব ট্রিপ্লিকেট রেশিও। একটা অনুপাত আমি দিলাম ধরুন A:B, কোন অনুপাতের ঘনমূল দিয়ে, কোন অনুপাতের প্রত্যেকটা পদের ঘনমূল দিয়ে যেটা রেশিও তৈরি হবে সেটা আমরা ত্রিভাজিত অনুপাত বলবো। মানে রুট ওভার এখানে A, এখানে থাকবে 3:, রুট ওভার B এখানে থাকবে 3, মানে এগুলো দুটোর পরিবর্তে, একে ভেঙে দুটোর পরিবর্তে একটা করে বেরোচ্ছিল না, এখানে 3টের পরিবর্তে একটা বেরোবে। চলো দেখি মজাদার কাহিনী, আমরা একটা এক্সাম্পল দিয়ে দিই তাহলে হবে ভাই মজাদার কাহিনী। চলো তাহলে কি হয়, তাহলে হ্যাঁ নিয়ে নিচ্ছি 27:, সরি ইস টু এখানে হচ্ছে 64, তাহলে হয়ে গেল 27:64। এই যে একটা অনুপাত, এই অনুপাতের ক্ষেত্রে আমরা কি করব বলো, এই অনুপাতের ত্রিভাজিত অনুপাতটা হবে ঘনমূল, থার্ড মূল অফ 27, এখানে নিয়ে দিলাম 3:, ঘনমূল মানে ঘনমূল এখানে হয়ে গেল 64। 27কে ভেঙে 27কে ভেঙে 27কে ভেঙে ভাঙে আগে, তারপরে কথা। 27কে 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 3×9 হচ্ছে 27, আবার এই 3কে যদি আমরা 3 দিয়ে যদি ডিভাইড করি তাহলে আর একটা 3 পাবো, তাহলে 3×3 = 9 আর 3×9 কি বলতো 27। তাহলে 3টের পরিবর্তে আমরা একটা নিতে, মানে একটা 3 নিতে পাবো, 3টের পরিবর্তে একটা, দুটা 3, তিনটা 3 আছে কিনা, 3এর পরিবর্তে একটা 3 নিব, তাহলে একটা 3 নিলাম, 3টার পরিবর্তে একটা বেরিয়ে গেল ইস টু। 64কে আমরা ভাঙবো, 64কে আমরা ভাঙি, 64কে যদি ভাঙি তাহলে 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 32 হয়ে গেল। একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 16 হয়ে গেল, একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 8 হয়ে গেল, একে যদি 2 দিয়ে ভাগ করি 4 হলো, 4কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 2 হলো। 3টার পরিবর্তে নিব একটা, তাহলে 3টা 2 এর পরিবর্তে একটা 2 নিলাম, আবার এই 3টা 2 এর পরিবর্তে একটা 2 নিলাম, আর এই দুটো 2কে আমরা গুণ করে নিচ্ছি 2 × 2, তাহলে এখানে 3:2 মানে হচ্ছে 4, 4 2 2 4, তাহলে 3:4। এটাই হচ্ছে কি বলতো এই অনুপাতের ত্রিভাজিত অনুপাত। এবার তোমরা যদি বলো যে কি স্যার কোন ক্ষেত্রে যদি এরকম হয় যে 3টা মিলছে না,
তো তিনটার পরিবর্তে একটা লিখবো কেমন করে? তিনটা মিলছে না তো ওকে রুট ওভারের মধ্যে রেখে দাও, অসুবিধা নেই। ঠিক আছে, বের করার দরকারই নেই, বের হবে না। তিনটা যদি না হয় তাহলে বের হবে না। চলো একটা এক্সাম্পল দিয়ে দিই, আর একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, মজা আসবে মজা। চলো একটা এক্সাম্পল আর দিয়ে দিই, ত্রিভাজিত অনুপাতের যোগ ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। যেমন 16:25, এটা হচ্ছে একটা রেশিও, একটা অনুপাত। এর ত্রিভাজিত অনুপাতটা কি হবে? এখানে 3 দিয়ে দিলাম, এখানে 16:, এখানে হচ্ছে 3। আমরা 16কে যদি ভাঙি তাহলে কি হবে? 16কে যদি আমরা ভাঙি তাহলে হবে, 16কে 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 8, একে 2 দিয়ে ভাগ করলে হবে 4, 4কে 2 দিয়ে ভাগ করলে 2। তাহলে তিনটা 2 এর পরিবর্তে একটা 2 হয়ে গেল, কিন্তু এটা 2 এর জোড়া, মানে সরি, এটা 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 2 এর জন্য তিনটা মিলছে না, তিনটা নেই, এখানে একটাই পড়ে থাকছে, তাহলে ওকে ভিতরে রাখবো। এটা তো বেরিয়ে গেল, তাহলে এটা 2টা বাইরে রাখলাম আর ওই 2টাকে এখানে ভিতরে লিখে দিলাম। এবার এখানে থার্ড মূল অর্থাৎ 3 দিয়ে তৃতীয় মূল অর্থাৎ ঘনমূল বের করার কথা বলছে। ইস টু 25কে যদি আমরা ভাঙি, 25কে ভাঙলে গেলে আমরা কি হবে? 25কে আমরা ধরে না ভাঙলাম, 5 দিয়ে ভাগ করলে গেলে এখানে 5 হবে, 5কে আর ভাঙা যাবে না, তাহলে 5 5 25, দুটা মিলছে, কিন্তু আমাদের এখানে তিনটা মিলে যাবে, তিনটার পরিবর্তে একটা লিখতে হবে। দুটো যদি মিলছে, তিনটা যদি মিলছে না, ওকে যেখানে আছে যেমন আছে তেমনটা লিখে দাও, ওর চেহারা আর দেখতেই হবে না। বুঝেছো? তাহলে এই হয়ে গেল কি বলতো, এই অনুপাতের ট্রিপ্লিকেট সাব ট্রিপ্লিকেট রেশিও অর্থাৎ ত্রিভাজিত অনুপাত। তাহলে এভাবে করে আমাদের অনুপাতের কাহিনী শেষ হচ্ছে। এবার আমরা শুরু করব সমানুপাতের কাহিনী। চলো, তাহলে এতদূর পর্যন্ত ভালো করে একটু গুছিয়ে মন দিয়ে এবং ধ্যান দিয়ে এবং কান দিয়ে ভালো করে আর একবার মন করে গেলে শুনে নাও। এবার আমরা শুরু করব সমানুপাত। অনুপাত সমানুপাতের দ্বিতীয় অংশটা হচ্ছে সমানুপাত অর্থাৎ প্রপোর্শন, সেটা নিয়ে এবার আলোচনা হবে। সমানুপাত হচ্ছে যখন দুটো অনুপাত সমান হবে তখন আমরা বলবো যে অনুপাত দুটো সমানুপাতি। এবার দুটো অনুপাত সমান হওয়া সেটা আবার কি? চলো দেখি, ধরে নাও আমি একটা অনুপাত নিলাম 3:2, একটা অনুপাত, আর একটা অনুপাত নিলাম 6:4। এই দুটো অনুপাত সমান কিভাবে করে দেখো? দেখো এদেরকে এদেরকে কি কাটাকুটি যাবে? কাটাকুটি যাবে না, এদেরকে কাটাকুটি যাবে। দেখো 6কে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে 3 হবে, আর একে যদি 2 দিয়ে কাটি তাহলে 2 হবে। দুটোকেই মানে একই সংখ্যা দিয়ে কাটতে হবে, একে 2 দিয়ে কাটলাম তো 3 হলো, একে 2 দিয়ে কাটলাম তো 2 হলো, তাহলে 3:2 তো হলো। প্রথমটাতে 3 আসলো, দ্বিতীয়টাতে 2 আসলো। তো কোনো অনুপাতের লঘিষ্ঠ মানটা যদি সমান হয়, দুটো অনুপাতে যদি লঘিষ্ঠ লঘিষ্ঠ মান মানে কাটাকুটি করার পরে সব শেষের মানটা যদি ইকুয়াল হয়, যদি সমান হয়, তাহলে বলবো যে অনুপাত দুটি সমানুপাতি অর্থাৎ সমানুপাতে রয়েছে। আর সমানুপাতি যদি হয় তাহলে তাদেরকে কিভাবে করে লিখতে হয়? 3:2, এটা অনুপাত ছিল আর এই অনুপাতটা ছিল 6:4। এই দুটো অনুপাত সমানুপাতে আছে, তাহলে এদেরকে লিখবো কিভাবে করে? মাঝখানে 4টা ফোঁটা এরকম ভাবে দিয়ে দাও, তাহলে প্রমাণে প্রকাশিত হয়ে গেল যে এই অনুপাত দুটো সমানুপাতি। এই অনুপাত দুটি সমানুপাতি, এটা প্রকাশ হলো এভাবে করে যে দুটো অনুপাত যদি সমানুপাতি হয় তাহলে তাদের মাঝখানে এরকম ভাবে 4টা ফোঁটা বসিয়ে সমানুপাত প্রকাশ করা হয়, অর্থাৎ প্রপোর্শনকে প্রকাশ করা হয় এরকম ভাবে 4টা ফোঁটা বসিয়ে দুটো অনুপাতের মাঝখানে। যদি তারা মানে যদি অনুপাত দুটো সমান হয় তবেই মাঝখানে এই 4টা ফোঁটা বসিয়ে ওই অনুপাত দুটিকে সমানুপাতি হিসেবে ঘোষণা করা হয়, প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে সমানুপাতি হওয়ার আরো কিছু আমরা বৈশিষ্ট্যগুলো, আরো কিছু আমরা কাহিনী আমরা জানবো যে দুটো অনুপাত যদি সমানুপাতি হয় তাহলে তাদের ক্ষেত্রে আর কি কি করা সম্ভব হয়, সেই জিনিসগুলো আমরা জানবো। এবার তোমাদেরকে কোনো সময় হয়তো এরকম দিয়ে দেওয়া হলো যে 4টি সংখ্যা দিয়ে দিল 2, 4, 6, 8, 12, পরপর পরপর কমা দিয়ে 4টি সংখ্যা দিয়ে দেওয়া হলো। তোমাদের হয়তো বলে দিল যে সংখ্যা 4টি সমানুপাতি কিনা দেখো, তাহলে দেখবা কিভাবে করে? সিম্পল ভাবে 4টি সংখ্যা দিয়ে দেওয়া যদি হয় কমা দিয়ে পরপর ভাবে, তাহলে তুমি এদেরকে সমানুপাতে আছে না কিভাবে করে টেস্ট করবে? প্রথম দুটোর অনুপাত পরপর তৈরি করবে। প্রথমে 2 আছে, তারপরে 4 আছে, লিখবা 2:4।
এদেরকে কাটাকুটি করলে গেলে কি হবে? একে কাটলে 2 একে 2, একে 2 দিয়ে কাটলাম তো 1 হলো, একে 2 দিয়ে কাটলে গেলে কি হবে? 2 হবে। 2 2 4 হয় না? তাহলে হয়ে গেল 1:2। এবার প্রথম দুটোর অনুপাত তৈরি করলাম, শেষের দুটোর অনুপাত তৈরি করব। এখানে 6:12, 12। এদেরকে কাটাকুটি করি। এখানে দেখো, একেও 6 দিয়ে ভাগ যাবে, একেও 6 দিয়ে ভাগ যাবে। তাহলে 6 দিয়ে যদি একে ভাগ করি 1 হবে, একে 6 দিয়ে ভাগ করলে 2 হবে। তার মানে কি হচ্ছে বলো? 1:2। প্রথমটাতে 1 হচ্ছে আর দ্বিতীয়টাতে 2 হচ্ছে। 1:2। তাহলে প্রথম ক্ষেত্রে 1:2, মানে প্রথম দুটোর ক্ষেত্রে 1:2 আসলো, আর দ্বিতীয় দুটোর ক্ষেত্রেও 1:2ই আসলো। যেহেতু প্রথম দুটোর অনুপাত আর শেষের দুটোর অনুপাত সমান হচ্ছে, তাহলে বলবা যে সংখ্যা চারটি সমানুপাতে আছে। আর সমানুপাতে থাকলে কিভাবে করে লিখতে হয়? প্রথম দুটোর অনুপাত, 4টা ফোঁটা মাঝখানে বসিয়ে দিয়ে শেষের দুটোর অনুপাত হয়ে গেল। এখন আমরা বলতে পারি যে কি বলতো, সংখ্যা চারটি সমানুপাতে আছে, ওই জন্য আমরা অতএব দিয়ে এরকম ভাবে আমরা লিখতে পারি। সংখ্যা চারটি সমানুপাতে আছে কি নেই? সমানুপাতে আছে। যেহেতু প্রথম দুটোর অনুপাত আর শেষের দুটোর অনুপাত সেম হলো, তাই তাদের আমরা বলবো সমানুপাতে আছে। ঠিক আছে। এবার সমানুপাতে যদি থাকে, আরো কয়েকটা জিনিস আমরা জেনে নিই। সমানুপাতে যদি থাকে তাহলে মাঝখানের দুটো আমরা বলবো মধ্যক বলবো। কি বলবো বলো তো? মধ্যক বা মিনস। আর সবচেয়ে শেষের 4 নম্বরটা আমরা বলবো চতুর্থ সমানুপাতি। কি বলবো বলো তো? চতুর্থ সমানুপাতি। চতুর্থ সমানুপাতি বলবো। আর প্রথমটা হচ্ছে প্রথম সমানুপাতি। এই হচ্ছে কাহিনী। এবার এবার ধরে নাও যে তোমাকে আমি কোনো সময় বলে দিলাম যে 3টি সংখ্যা বা 4টি সংখ্যা ক্রমিক সমানুপাতে আছে। তোমাদেরকে যদি আমি বলে দিই যে 3টি সংখ্যা বা 4টি সংখ্যা ক্রমিক সমানুপাতে আছে, তাহলে কিভাবে করে লিখবা? আচ্ছা, ক্রমিক সমানুপাতের বিষয়টা কি? ক্রমিক সমানুপাতি। আচ্ছা, এখানে আরো একটা জিনিস বলে দিই। আচ্ছা, ক্রমিক সমানুপাতিটা বলার আগে আগে সমানুপাতের কাহিনীটা আগে বলে দিচ্ছি। দাঁড়া, ওয়েট মোমেন্ট। একটু আরো বলি সমানুপাত দিয়ে। ধরে নাও যে 4টি এ, বি, সি, ডি। তুমি তো এখানে দেখলা যে অনুপাতগুলো সমানুপাতে আছে কিনা, সেটা আগে যাচাই করলে তারপরে বলতে পারলে যে সংখ্যা 4টি সমানুপাতে আছে, ওই জন্য এরকম ভাবে লিখতে পারলে। কিন্তু তোমাকে বলেই দেওয়া হলো এবিসিডি সমানুপাতি, এরা সমানুপাতি। আমি বলে দিলাম যে এরা সমানুপাতি। আমি বলে দিলাম যে এরা সমানুপাতি, তাহলে এদের লিখবে কিভাবে করে? যদি 4টি সংখ্যা সমানুপাতি হয়, বলেই দেওয়া হলো সমানুপাতি, তাহলে কিভাবে করে লিখবে এদেরকে? A:B, প্রথম দুটোর অনুপাত সমানুপাত, 4টা ফোঁটা দিয়ে শেষের দুটোর অনুপাত। এটা তো আমরা শিখলাম। 4টি সংখ্যা যদি সমানুপাতি হয়, তাহলে এরকম ভাবে আমরা লিখবো। এবার তাদেরকে দিয়ে আরো একটা রূপ তৈরি করা যায়। A:B কে আমরা কি বললাম যে অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায়। A:B কে আমরা লিখে দিব A/B। আর C:D কে আমরা কি লিখবো? C/D। এবার অনুপাতের জায়গাতে আমরা ভগ্নাংশ তৈরি করতে পারবো, কিন্তু এই 4টা ফোঁটার জায়গাতে কি লিখতে পারি বলো? 4টি ফোঁটার জায়গাতে সমান লিখতে পারবো। তাহলে এই রূপ থেকে 4টি সংখ্যা যদি সমানুপাতি হয়, তাহলে এই রূপ তৈরি করা যায়, আর সেটা থেকে আমরা এটা তৈরি করতে পারি, এই রূপটাকে তৈরি করতে পারি। 4টি সংখ্যা যদি সমানুপাতি হয়, তাহলে এরকম ভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে। প্রথম দুটোর অনুপাত, মানে প্রথম দুটোর অনুপাতকে A:B লিখতে পারি, অথবা A/B লিখতে পারি। শেষের দুটোর অনুপাত C:D লিখতে পারি, অথবা C/D লিখতে পারি। আর সমানুপাতি হওয়ার জন্য মাঝখানে সমান ব্যবহার করতে পারি, অথবা এরকম ভাবে লিখলে গেলে মাঝখানে 4টা ফোঁটা দিতে পারি। এভাবে করে কি বলতো, সমানুপাতকে আমরা প্রকাশ করে থাকি। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট বিষয়, জিনিসগুলো খুব কাজের জিনিস। এবার আমি তোমাদেরকে যদি বলি যে 3টি বা 4টি সংখ্যা যদি সমানুপাতি হয়, আচ্ছা চলো এটা মিটিয়ে দিই, আমি তারপরে আলোচনা করছি। এবার আমরা ক্রমিক সমানুপাতি নিয়ে জানবো। ক্রমিক সমানুপাতিটা আবার কি? ধরে নাও A, B, C 3টা সংখ্যা আছে, তাহলে 3টা সংখ্যা ক্রমিক সমানুপাতি। এরা, আমি বলে দিলাম যে এরা ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি। আমি বলে দিলাম যে এরা ক্রমিক সমানুপাতি। হ্যাঁ, তাহলে এদেরকে লিখবে কিভাবে করে?
এদের লিখতে পারো, অতএব এরকম ভাবে লিখতে পারো এদের লিখতে পারো যে এ বি সি ক্রমিক সমানুপাতি কিনা, তাহলে লিখে দিতে পারো যে এ ইস টু বি সমানুপাত, আবার মাঝখানে যেটা লিখলাম কিনা ওকে আবার রিপিট করো বি ইস টু সি, এরকম ভাবে লিখতে পারি। ক্রমিক সমানুপাতি হলে গেলে প্রথমটা লিখবো, অনুপাতে দ্বিতীয়টা লিখবো, সমানুপাতে আবার দ্বিতীয়টা লিখবো, তারপরে তৃতীয়, মানে মাঝখানে এটা রিপিট হবে দুবার। এটা ইস টু এটা মানে এটা আর এটার অনুপাত একবার, আর একবার এটা আর এটার মানে এটা আর এটার অনুপাত, প্রথম প্রথম দুটার অনুপাত, শেষের দিক থেকে শেষের দুটার অনুপাত লিখে মাঝখানে সমানুপাত যদি দিয়ে দিই তাহলে সেটা হচ্ছে ক্রমিক সমানুপাতি প্রকাশ করবে। অথবা একে আমরা এরকম ভাবে লিখতে পারি, প্রথম দুটো অনুপাতকে এ ইস টু বি এর জায়গায় আমরা এ বাই বি লিখতে পারি, আর সমানুপাতের জায়গায় সমান, আর শেষের দুটোর অনুপাত বি ইস টু সি কে বি বাই সি লিখতে পারি। তাহলে হয়ে গেল কি বলতো এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। এভাবে করে কি বলতো আমরা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে এরকম ভাবে আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে, এবার এ বাই বি ইকুয়াল টু বি বাই সি যখন এরকম টাইপের, এবার আমরা আমাদের বীজগাণিতিক ক্যালকুলেশন আমরা করতে পারি। যদি এরকম ভাবে যদি থাকে তাহলে আমরা কি করি বলতো, কোনাকুনি গুণ করি, এটার এটার সাথে এটা মানে এটার সাথে এটাকে গুণ, মানে এর নিচেটার সাথে এর উপরে এটা গুণ, সমান দিয়ে এর উপরের সাথে এর নিচেটাকে গুণ। আমরা আমাদের ক্যালকুলেশন করে নিই একটু, বীজগাণিতিক ক্যালকুলেশন। বি ইন্টু বি মানে বি আর বি কে কোনাকুনি যদি গুণ করি, এটা নিচে বি আছে এর উপরে বি আছে, এর নিচেটা দিয়ে এর উপরেটাকে গুণ করবো, তার মানে কি বি আর বি কে যদি গুণ করি তাহলে কি হয় বি স্কোয়ার। বি ইন্টু বি মানে কি বি এর স্কোয়ার। ঠিক আছে, যাই হোক বি আর বি কে গুণ করলাম তো বি স্কোয়ার হলো, সমান দিয়ে এ আর সি এর উপরটা দিয়ে এর নিচেটা এবারে গুণ করি তাহলে কি হবে এ ইন্টু সি। তাহলে হয়ে গেল কি বলো বি স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু সি। এবার আমরা যদি এই স্কোয়ারটা যদি তুলে দিই তাহলে কি হবে, এই স্কোয়ারটা যদি তুলে দিই সমানের এপারে স্কোয়ারটা তুলে দিলাম তাহলে সমানের এপারে কি পড়ে থাকলো বি পড়ে থাকলো, সমান দিয়ে এপারে স্কোয়ার তুললে গেলে অন্য পারেও প্রভাব পড়বে। ঠিক আছে, এপারে যদি স্কোয়ারটা যদি তুলে দিই তাহলে অন্য পারেও প্রভাব পড়বে। অন্য পারে প্রভাবটা কি বলো, স্কোয়ার তোলার জন্য অন্য পারে রুট ওভার হয়ে যাবে এ ইন্টু সি। এবার রুট ওভার এক পারে স্কোয়ার উঠালে গেলে অন্য পারে রুট ওভার নেবে, রুট ওভারটা এমনি এমনি হয় না, তার আগে প্লাস মাইনাস নিতে হয়। এবার বি এর মানটা কখন প্লাস হবে আর কখন মাইনাস হবে, দেখো এ আর সি, এ এর মান যদি প্লাস হয় আর সি এর মানও যদি প্লাস হয় তাহলে বি এর মানটা প্লাস হবে। এ এর মানে যদি মাইনাস যদি থাকে, আর এখানে কি এ বি সি তিনটা সংখ্যা, এ এর মান আর সি এর মান যদি মাইনাস হয় তাহলে বি এর মান মাইনাস হবে, আর এ এর মান যদি আর বি এর মান এ এর মান আর সি এর মান যদি প্লাস হয় তার মানে এই বি এর মানটা প্লাসই হবে। ঠিক আছে, ক্রমিক সমানুপাতির জন্য। চলো একটা এক্সাম্পল আমরা বেশ কিছু আমরা এগলাম এই ক্রমিক সমানুপাতির থেকে বেশ কিছু আমরা এক্সাম্পল আলোচনা করব। চলো দেখি এক্সাম্পল গুলো কি কি হতে পারে। এক্সাম্পল ওয়ান, এই ক্রমিক সমানুপাতি থেকে এক্সাম্পল ওয়ান নিচ্ছি আমরা। আমি বলে দিলাম যে কি বলতো 2x, আর একটা হচ্ছে কি বলতো 8, তিনটা আমি সংখ্যা নিলাম। আমি বলে দিলাম যে এরা ক্রমিক সমানুপাতি, এরা ক্রমিক সমানুপাতি। তাহলে ক্রমিক সমানুপাতি যেহেতু, সেহেতু এদের আমরা কিভাবে করে লিখবো, এভাবে করে লিখতে পারি, এভাবে করে লিখতে পারি আমরা, আমি এইভাবে করে লিখবো। তাহলে প্রথম দুটোর অনুপাত মানে কি প্রথমটা বাই নিচেরটা মানে পরেরটা, সমানুপাতের যেটা সমান, তারপরে এখানে কি বলতো এটা আর এটার করলাম, একবার এটা আর এটা মানে একবার প্রথম আর দ্বিতীয়, একবার দ্বিতীয় আর তৃতীয় মানে কি x/8। তাহলে তাদেরকে দিয়ে আমরা সমানুপাতের কাহিনী তৈরি করলাম যেহেতু ক্রমিক সমানুপাতি। এবার আমরা কি করবো কোনাকুনি গুণ করি, এক্স ইন্টু এক্স কি হবে বলো এক্স স্কোয়ার হবে, সমান দিয়ে এবার কি 8 আর 2 গুণ করলে কত 8 2 না 16। এবার আমি কি বললাম একবার যদি স্কোয়ার উঠায় অন্য পারে কি হবে রুট ওভার হবে, তাহলে এক্স এর স্কোয়ার উঠে নিলাম, তাহলে অন্য পারে রুট ওভার হলো 16 প্লাস মাইনাস রুট ওভার 16। এখন 16 বর্গমূল কত, 16কে ভাঙালে গেলে কি হবে 4টা 2 পাবা, তাহলে রুট ওভারের বাইরে দুটা 2 থাকবে, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস কি হবে বলো 16 বর্গমূল হচ্ছে 4, মানে 16কে যদি আমরা ভাঙি তাহলে কি হবে বলো 2 8, 2 দিয়ে ভাগ করলে আবার 4, আবার 2 দিয়ে ভাগ করলে 2 হবে,
এটা 2 এর পরিবর্তে একটা 2, এটা 2 এর পরিবর্তে একটা 2, তাহলে 2 2 কি হবে বলো? 4 হবে না? রুট ওভারের বাইরে 4 হবে। তাহলে হয়ে গেল এক্স এর যে ভ্যালু প্লাস মাইনাস কি বলো তো? 4। এক্স এর ভ্যালু প্লাস মাইনাস যেহেতু 4, এবার আমি প্লাস 4টা নিব না মাইনাস 4টা নিব বলো তো? বলো, এ এর জায়গায় যেটা আছে ওর আগে কি মাইনাস আছে? সি এর জায়গায় যেটা আছে ওর আগে কি মাইনাস আছে? যেহেতু মাইনাস নেই সেহেতু মাইনাস নিতে পাবো না। তার মানে অতএব দিয়ে আমরা এক্স এর ভ্যালুটাকে 4টাকে নিব, প্লাস 4টাকে আমরা নিব। ঠিক আছে, এভাবে করে কি বলতো ক্রমিক সমানুপাতির এটা মাঝখানেটা আমরা বলবো মধ্য সমানুপাতি। দেখো, তিনটি সংখ্যা যদি ক্রমিক সমানুপাতে যদি থাকে, তিনটি সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে মাঝখানে মানে এ বি সি ক্রমিক সমানুপাতি হলে, ক্রমিক সমানুপাতি হলে এই মাঝখানের সংখ্যাটাকে আমরা বলবো মধ্য সমানুপাতি। কি বলবো বলো? মধ্য সমানুপাতি। মাঝখানের সংখ্যা দুটোকে আমরা বলবো মধ্য সমানুপাতি। ঠিক আছে, যদি তিনটি সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে মাঝখানের সংখ্যাটাকে আমরা বলবো মধ্য সমানুপাতি। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। আর এটা হচ্ছে প্রথম সমানুপাতি, এটা তৃতীয় সমানুপাতি। জীবনে যদি কাহিনী না থাকে ভাই তাহলে কি আর হয়? আমরা জানবো সমানুপাত সম্বন্ধীয় বেশ কিছু কাহিনী। তাহলে প্রথম কাহিনীটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের, আমরা প্রথমে আগে নিয়ে নিচ্ছি একটা বেশ কিছু সংখ্যা, বেশ মানে 4টা সংখ্যা এ বি সি ডি, 4টা সংখ্যা। এই 4টা সংখ্যা যদি সমানুপাতি হয় তাহলে আমরা কিভাবে করে লিখবো বলো? এ ইস টু বি সমানুপাত সি ইস টু ডি, বা আমরা এদেরকে আমরা ভগ্নাংশের আর একটা রূপ দিতে পারি যে এ বাই বি সমানুপাতের যাতে সমান সি বাই ডি, এরকম ভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, এবার প্রথম ক্ষেত্রে আমরা জানবো, যদি যেহেতু এই 4টা সংখ্যা সমানুপাতি ওই জন্য ওদেরকে আমরা এরকম ভাবে লিখেছি। আমরা প্রথমে জানবো ব্যস্ত প্রক্রিয়া। কি প্রক্রিয়া বলো তো? ব্যস্ত প্রক্রিয়া। ব্যস্ত প্রক্রিয়াতে কি হয় বলতো? যে অনুপাতগুলো সমান তাদেরকে তো আমরা সমানুপাতে লিখতে পারি। তার মানে কি বলতো? এ ইস টু বি আর সি ইস টু বি, সি ইস টু ডি সমান সমান সমানুপাতে আছে। সমানুপাতে যদি থাকে তাদের তাহলে তাদের উল্টো অনুপাতগুলো, তাদের যে ব্যস্ত অনুপাতগুলো, তাদের যে বিপরীত অনুপাতগুলো সেগুলো সমানুপাতে থাকবে। মানে এ ইস টু বি আর সি ইস টু ডি সমানুপাতে আছে কিনা, তাহলে এ ইস টু বি এর বিপরীত মানে বিপরীত অনুপাত অর্থাৎ ব্যস্ত অনুপাতটা কি হবে? বি ইস টু এ। আর এই অনুপাতটা কি সি ইস টু ডি আছে কিনা, তাহলে এই অনুপাতটা উল্টিয়ে দিলাম, তাহলে এই অনুপাতটাকে উল্টিয়ে দাও ডি ইস টু সি। তাহলে এই অনুপাত দুটো সমানুপাতি ছিল কিনা, তাহলে তাদের ব্যস্ত অনুপাতগুলো আমি লিখেছি তারাও সমানুপাতি হবে, ওই জন্য তাদের মাঝখানে লিখে দেবো 4টা ফোঁটা। অথবা তাদেরকে আমরা এরকম ভাবেও লিখতে পারি, বি ইস টু এ কে আমরা বি বাই এ লিখতে পারি সমান ডি ইস টু সি কে আমরা ডি বাই সিও লিখতে পারি। তাহলে যে অনুপাতগুলো সমান হয় তাদেরকে আমরা সমানুপাতি বলি, আর তাদের ব্যস্ত অনুপাতগুলো সমানুপাতি হবে। এটাই হচ্ছে ব্যস্ত প্রক্রিয়ায়, এটাই আমরা ব্যস্ত প্রক্রিয়ায় জানলাম। তারপরে 2 নম্বরে আমরা জানবো একান্তর প্রক্রিয়া। কি প্রক্রিয়া বলো তো? একান্তর প্রক্রিয়া। কি বলো ভাই? চলো যাই শিখতে একান্তর প্রক্রিয়া। তাহলে ভাই চলো যাই শিখতে একান্তর প্রক্রিয়া। একান্তর প্রক্রিয়ায় কি হয় বলতো? জাস্ট এখানে কি আছে বলো? এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি। কেন? কারণ তারা মানে এ ইস টু বি আর সি ইস টু ডি সমানুপাতে আছে, এটাই ওখানে প্রকাশ করা আছে। এবার কি করো বলতো? দ্বিতীয় আর তৃতীয়টাকে এক্সচেঞ্জ করে নাও, জায়গাকে এক্সচেঞ্জ করে নাও। দ্বিতীয় আর তৃতীয়র জায়গাটাকে এক্সচেঞ্জ করে নাও। তাহলে কি হয় বলো? এ ইস টু বি ছিল আর সি ইস টু ডি ছিল। বি আর সি এর জায়গাটাকে যদি পরিবর্তন যদি করে নিই তাহলে বিটা চলে আসবে সি এর জায়গাতে, আর মানে সিটা চলে আসবে বি এর জায়গাতে, আর বিটা চলে যাবে সি এর জায়গাতে। তাহলে হয়ে যাবে এ ইস টু সিটা চলে এলো বি এর জায়গাতে, মানে এ ইস টু সি সমানুপাত যেখানে আছিল ওখানে বসিয়ে দাও, বিটাকে সি এর জায়গাতে নিয়ে চলে যাও, সবশেষে ছিল ডি, সবশেষে ছিল
ডি। তাহলে হয়ে গেল কি বলতো, এমন এক রূপ যেখানে কি বলো এ আর সি এর অনুপাতের সাথে বি আর ডি এর অনুপাত সমান হবে, এরকম একটা বলতে চাইছে, তাই তারা সমানুপাতি। এটা হচ্ছে একান্তর প্রক্রিয়া, এক্সচেঞ্জ করতে পারো, দ্বিতীয় আর তৃতীয় পদকে এক্সচেঞ্জ করতে পারো যদি আমরা, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। মানে এই জিনিসটাকে যদি আমরা লিখি, এই জিনিসটাকে যেটা আছে প্রথমে যেটা আছে, বা এটা থেকে যদি আমরা করি, মানে এটা থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে কি হবে বলতো, এই যে এর নিচেটা আর এর উপরেটা, এর নিচেটা আর এর উপরটা পদগুলোকে যদি মানে জায়গাগুলোকে যদি এক্সচেঞ্জ যদি করে নিই, বিটা সি এর জায়গাতে চলে যাক আর সিটা বি এর জায়গাতে যদি চলে আসে, তাহলে কি হবে বলতো, এখানে বা দিয়ে লিখে দিচ্ছি, জাস্ট সি আর বি পরস্পরের জায়গায় এক্সচেঞ্জ করবে, তাহলে কি হয়ে যাবে বলো তো, সিটা বি এর জায়গাতে চলে আসবে, তার মানে এ বাই সি হয়ে গেল সমানুপাত, সমান বিটা সি এর জায়গাতে চলে গেল বি, তাহলে বাই বি। এটাই হচ্ছে একান্তর প্রক্রিয়া, দ্বিতীয় আর তৃতীয়, এটা যে প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, দ্বিতীয় আর তৃতীয় যদি পরস্পরের জায়গায় যদি এক্সচেঞ্জ যদি করে করে নেয়, তাহলে যে সমানুপাতটা তৈরি হবে, মানে যেটা তৈরি হবে সেটাও সমান, তারও সমানুপাতি হবে। আর এই প্রক্রিয়াটাকে আমরা বলবো একান্তর প্রক্রিয়া ভাই। এর- এরপরে আমরা যেটা জানবো 3 নম্বরে, সেটা হচ্ছে যোগ প্রক্রিয়া। কি বলতো, যোগ প্রক্রিয়া। এরপরে ভাই জানবো কি, যোগ প্রক্রিয়া। যোগ প্রক্রিয়াটা আমরা কি জানবো ভাই, চলো দেখি। যোগ প্রক্রিয়া আমরা কি জানবো, এই যে অনুপাত, আমরা লিখে দিই জাস্ট, অনুপাতের এই রূপটা আমরা লিখছি, এ বাই বি সমান সমান সি বাই ডি আছে, তো বেশি কিছু করো না, সিম্পল ভাবে উপরেটার সাথে নিচেটাকে যোগ করো, কি তৈরি হবে বলো তো, উপরেটার সাথে নিচেটাকে যোগ করো, তাহলে কি এ, এ বাই বি আছে কেন, এ প্লাস বি করো, বাই দিয়ে নিচে আবার যেটা ছিল ওটাকে বসিয়ে দাও, এখানে সমান ছিল সমানের জায়গায় সমান বসিয়ে দাও, ডান পাশে যেটা আছে ডান পক্ষে উপরে আর নিচে যেটা আছে ওই দুটোকে যোগ করে নাও, সি প্লাস ডি, আর নিচে আবার যেটা ছিল ওটাকে আবার বসিয়ে দাও যেমন আছে তেমন। এরকম যদি করে নাও, মানে উপরের আর নিচের দুটোকে যোগ করে উপরে বসিয়ে দিয়ে আবার নিচে যেটা ছিল সেটা নিচে বসিয়ে দাও, সমানের অনুপারেও একই কাহিনী করো, যে উপরের আর নিচেটাকে যোগ করে উপরে বসিয়ে দাও, বাই দিয়ে নিচে আবার যেটা ছিল নিচে বসিয়ে দাও, তাহলে যে রূপটা তৈরি হলো কিনা, এটাই হচ্ছে যোগ প্রক্রিয়ার রূপ। এভাবে করে এই করা মানে এটা থেকে এটা করার প্রসেসটাকে আমরা বলবো যোগ প্রক্রিয়া। কি প্রক্রিয়া বলবো বলো তো এটাকে, যোগ প্রক্রিয়া। কি করব, কি বলবো বলো তো, যোগ প্রক্রিয়া বলবো এটাকে, এটাকে আমরা বলবো যোগ প্রক্রিয়া। 4 নম্বরে যেটা আসবে আমাদের, সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়া। কোন প্রক্রিয়া বলো তো, ভাগ প্রক্রিয়া। নামটা ভাগ প্রক্রিয়া, কিন্তু অনেকে চিন্তা করে যে ভাগ প্রক্রিয়া কেন হলো। তাহলে এরপরে ভাই আমরা জানবো ভাগ প্রক্রিয়া ভাই, চলো, চলো না, হোক না কিছু নতুন শিক্ষা, অসুবিধা কি আছে। ভাগ প্রক্রিয়ায় আমরা কি জানবো, এই অনুপাতটাকে মানে এই সমানুপাতের এই কাহিনীটাকে আমরা আবার লিখি এখানে, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। এবার আমরা কি করব, একই কাহিনী এখানে যা করলাম তাই, কিন্তু মানে ওরকমই কিছু একটা, তবে এক্ষেত্রে প্লাস করা হয়েছিল, এক্ষেত্রে মাইনাস, মানে উপরেটা থেকে নিচেটাকে বাদ দাও, এ মাইনাস বি, আর নিচে আবার যেমন আছে কিনা তেমনটা বসিয়ে দাও, সমান দিয়ে আবার ডান পক্ষে উপরেটা থেকে নিচেটা বাদ দাও, সি মাইনাস ডি, আবার নিচে যেমন ছিল তেমনটা বসিয়ে দাও, এ মাইনাস বি বাই বি ইকুয়াল টু সি মাইনাস ডি বাই ডি। এইভাবে করে কি বলতো, মানে এভাবে করে যদি প্রকাশ করো কোনো সমানুপাতি সংখ্যা, 4টি সংখ্যাকে যদি এরকম ভাবে যদি প্রকাশ করো, তাহলে সেই প্রক্রিয়াটা আমরা বলবো ভাগ প্রক্রিয়া। আর এই যোগ আর ভাগ প্রক্রিয়াকে আমরা যদি মিশিয়ে দিই এক বিশেষ ভাবে, তাহলে তৈরি হয়ে যায় যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে আর একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে কি বলতো, যোগ ভাগ প্রক্রিয়া। যোগ 5 নম্বরে, যোগ ভাগ প্রক্রিয়া।
যোগ ভাগ প্রক্রিয়াটা আবার কি ভাই? চলো যাই সেখানে। যোগ ভাগ প্রক্রিয়াটা কিভাবে করে তৈরি হয় জানো? এটাকে আমরা যদি একটা সমীকরণ বলি, এটা একটা সমীকরণ বলি, এই সমীকরণকে এই সমীকরণ দিয়ে ভাগ করলে গেলে নতুন কাহিনী তৈরি হয়। কি জানো? এর এর উপরে কি আছে? এ প্লাস বি, আর এর উপরে কি আছে? এ মাইনাস বি। তাহলে লিখে দাও এ প্লাস বি বাই হচ্ছে এ মাইনাস বি ইকুয়াল টু সমানের অনুপাতে এর উপরে কি আছে? সি প্লাস ডি, আর এর উপরে কি আছে? সি মাইনাস ডি। এর নিচে বসে দাও সি মাইনাস ডি। তাহলে যেটা রূপ নিল কিনা সেটা যোগ ভাগ প্রক্রিয়ার রূপ। মানে সরাসরি যদি আমরা বলি এটা থেকে এটা যদি লিখো কিনা তাহলে সেটা যোগ ভাগ প্রক্রিয়া হবে। বোঝার জন্য কি বলতো, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। এটা হচ্ছে কি বলতো, চারটা সংখ্যা যদি সমানুপাতি থাকে, চারটা সংখ্যা যদি সমানুপাতি হয় তাহলে তাদের এরকম ভাবে লেখা হয়। আর এটা থেকে এই রূপ গঠন করার প্রক্রিয়াকে আমরা বলবো যোগ ভাগ প্রক্রিয়া। এবার যোগ ভাগ প্রক্রিয়া কিভাবে করে বুঝবো আর একটু বুঝে নিন। দেখো, উপরেটার সাথে নিচেটা যদি যোগ করে উপরে বসাই আর উপরেটা থেকে নিচেটা বাদ দিয়ে যদি নিচে বসাই, সমানের অন্য পারেও একই কাহিনী ঘটবে। উপরের উপর উপরেটা নিচেটা যোগ করে উপরে বসে দিলাম, আর উপরেটা নিচেটাকে বাদ দিয়ে নিচে বসালাম, সমানের অন্য পারেও একই কাহিনী ঘটিয়ে দেখো উপরেরটা আর নিচেরটাকে যোগ করে উপরে বসালাম আর উপরেটা থেকে নিচেটা বাদ দিয়ে নিচে বসালাম, বসিয়ে যে রূপটা পেলাম, এই প্রক্রিয়াটাকে আমরা বলবো যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক আছে? সবচেয়ে শেষ যেটা, সবচেয়ে শেষের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি বলতো, সংযোজন প্রক্রিয়া। কি প্রক্রিয়া বলতো? সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়ায় আমরা কি জানবো? হ্যাঁ, ধরে নাও যে কয়েকটা অনুপাত সমানুপাতি, মানে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ই বাই এফ। কয়েকটা অনুপাত সমানুপাতি হওয়ার জন্য তাদের আমরা প্রত্যেকটা অনুপাতকে আমরা সমান লিখেছি। এবার তোমরা যদি একটা কাজ করো, সমান দিয়ে একটা যদি কাজ করো যে উপরেটা, উপরে যতগুলো আছে সবটিকে যোগ করে নাও। এর উপরে এ আছে, এর উপরে সি আছে, এর উপরে ই আছে, তাহলে এ প্লাস সি প্লাস ই। নিচে যেগুলো আছে ওগুলো নিচে যোগ করো, নিচে যেগুলো আছে ওগুলোকে নিচে যোগ করে লিখো, পি প্লাস ডি প্লাস এফ। তাহলে উপরের গুলোকে যোগ করে এবং নিচের গুলোকে যোগ করে যে অনুপাতটা পাবো সেটাও এই প্রত্যেকটার সাথে সমান হবে। এটা হচ্ছে সংযোজন প্রক্রিয়া। চলো একটা এক্সাম্পল নিয়ে নিই সংযোজন প্রক্রিয়ার। সংযোজন প্রক্রিয়া একটা এক্সাম্পল নিয়ে নিই। ধরে নাও যে 2/4 সমান সমান হচ্ছে 2/4 মানে কাটাকুটি করলে 1/2, 5/10 কাটাকুটি করলে 1/2ই হবে, সমান সমান লিখে দিচ্ছি, কি লিখবো? 3/6। এদের প্রত্যেকটাকে কাটাকুটি করে দেখে না 1/2। দেখো একে যদি আমি কাটি, উপরে 2 দিয়ে যদি কাটি, মানে 2/4কে যদি কাটাকুটি করি আমি, তাহলে কি হবে বলো? 2 1 2, আর একে 2 দিয়ে কাটলে গেলে কি হবে? 2 2 4, তার মানে 1/2। 5/10কে যদি আমরা কাটাকুটি করি, 5/10কে যদি আমরা কাটাকুটি করি, দেখো কাটাকুটির নিয়মটা কি? উপরে যে দিয়ে কাটবো নিচেও সে দিয়েই কাটতে হবে। 5কে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে 1 হবে, আর এই 5কে 10কে যদি 5 দিয়ে কাটি তাহলে 5 2 10, তাহলে 2 হলো, তার মানে কি 1/2। এই 3 আর 6কে যদি আমরা কাটাকাটি করি, 3/6 কাটাকুটি যদি করি তাহলে 3কে 3 দিয়ে কাটলে 1 হবে, আর একে 6কে 3 দিয়ে কাটলে 2 হবে, তার মানে 1/2। প্রত্যেক ক্ষেত্রে 1/2 আসছে না, তার মানে নিঃসন্দেহে এই অনুপাতগুলো সমান, ওই জন্য ওদেরকে আমরা ওরকমভাবে সমানভাবে লিখেছি। এবার সংযোজন প্রক্রিয়াতে কি হয় বলতো? সমান সংযোজন প্রক্রিয়াতে কি হয় বলতো? এই প্রত্যেকটা উপরে যেগুলো আছে সবটাকে যোগ করো, 2 + 5 + 3 সবটাকে যদি যোগ করো, 2 + 5 + 3, আর নিচের গুলো সবটাকে যোগ করো, 4 + 10 + 6। তাহলে উপরে 2 + 5 + 3 কত হবে বলো? 10 হলো, আর নিচে 4 + 10 + 6 হয়ে গেল 20,
কাটাকুটি যদি করি তাহলে কি হবে, 10 একে 10 আর 10 দুনা 20, তার মানে উপরে 1 আর নিচে 2। তাহলে এর ক্ষেত্রে তো 1:2 আসলো, 1/2 তো আসলো। তাহলে এগুলোর ক্ষেত্রে এগুলো প্রত্যেকটার মান 1/2, এরও মান 1/2। তাহলে কি বলতো, এদের প্রত্যেকটার মান 1/2, আর সংযোজন প্রক্রিয়ায় উপরের গুলোকে সবটিকে যোগ করে এবং নিচের গুলোকে নিচে সবটিকে যোগ করে যে অনুপাতটা পেলাম তারও 1/2 আসলো। তার মানে সেটাও কি বলো, এদের প্রত্যেকের সাথে সমান। তাহলে সংযোজন প্রক্রিয়ায় সবটিকে উপরেটিকে সবটিকে যোগ করে এবং নিচেটিকে সবটিকে যোগ করে নিচে বসে যে অনুপাতটা পাওয়া যায় সেটাও কি বলতো প্রত্যেকের সাথে সমান। এটাই হচ্ছে সংযোজন প্রক্রিয়া। এবং সংযোজন প্রক্রিয়ার একটা উদাহরণ দিলাম। চলো তাহলে এভাবে করে দেখো, রেশিও আর প্রপোর্শন থেকে আর অন্য কিছু জানার বিষয় নেই। এবার আমাদেরকে বেশ কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করতে হবে। বেশ কিছু থিওরি কমপ্লিট হয়ে গেল, বুঝলা। এবার এই সমস্ত থিওরি গুলো থেকে আমরা কি বলতো বেশ কিছু তোমাদের এই যে থিওরির এই জায়গাটুকু একটু ভালো করে তোমরা মনে রেখে দিও। এই সমস্ত জায়গাগুলো খুবই কাজে লাগবে অনুপাত ও সমানুপাতের বিভিন্ন অঙ্কগুলো করার জন্য। তাহলে বোর্ডে দুটো কোশ্চেন লেখা আছে, এই দুটো কোশ্চেন। প্রথম কোশ্চেনটা আরআরবি এনটিপিসির সিবিটি 2020 আরআরবি এনটিপিসির সিবিটির যে এক্সাম সেটাতে এসেছিল। আর দ্বিতীয় কোশ্চেনটা 2024 সালে যে ডব্লিউবিপিএসসি ফুড এসআইয়ের এক্সাম হয়েছিল, এখনো তো এক্সামের গন্ডগোল চলে যাচ্ছে, কাহিনী বোঝা যায়নি। তবে যাই হোক, ওই 2024-এর সেই ফুড এসআইয়ের এক্সামে কি বলতো এই কোশ্চেনটা এসেছিল। চলো দেখি কোশ্চেন দুটো বুঝি এবং সলভ করি। বলছে A:B = 15:16, B:C = 8:25 আর C:D = 20:9। তাহলে আমাদের বলছে A:D এর মানটা কি হবে যখনই অনেকগুলো অনুপাত পর দেয়। এখন A:B, আর এই বিটা এখানে আছে B:C, এই সিটা এখানে আছে C:D। AB, A:B, B:C, C:D এভাবে করে দেওয়া আছে। আর আমাদের কাছে চেয়েছে প্রথমটা আর শেষটার, এই দুটোর অনুপাত আমাদের কাছে চাইছে। যখন প্রথমটা আর শেষটার অনুপাত চাইবে, সিম্পল ভাবে আমরা কি করব বলতো, প্রথমটা এ মানে সবটি অনুপাতকে আমরা গুণ করে নিব। মানে কি বলতো, A/B ইন্টু B/C ইন্টু C/D করলে গেলে আমাদের কি বেড়ে যাবে বলতো, A:D বেড়ে যাবে। চলো A/B এর জায়গাতে কি বসাবো, 15/16। B:C এর জায়গাতে আমরা কি বসাবো, ইন্টু 8/25 ইন্টু C:D এর জায়গাতে কি বসাবো, 20/20 মানে 20/9। সিম্পল ভাবে বলতে চাইলে গেলে অনুপাতগুলোকে সবটিকে গুণ করে না, এমনিতে বেড়ে যাবে A:D কত হবে। ট্রিকের যদি তোমরা অনেক সময় ট্রিকের পেছনে ছোট না, ট্রিক যদি বলো তাহলে কি বলো তো, সবটি অনুপাতকে গুণ করে নাও, ভগ্নাংশের আকারে লিখে এরকম ভাবে লিখে সবটিকে গুণ করে নাও, এমনিতে বেড়ে যাবে। দেখো কাটাকুটি যদি করি, একে যদি 5 দিয়ে কাটি 3 হবে, একে যদি 5 দিয়ে কাটি 5 হবে, একে যদি 8 দিয়ে কাটি তাহলে 1 হবে, একে 8 দিয়ে কাটলে 2 হবে, 2 দিয়ে যদি 20 কে কাটি তাহলে হবে 10, 3 দিয়ে যদি 9 কে কাটি তাহলে হবে 3, তাহলে এই 5 দিয়ে যদি 10 কে কাটি তাহলে হয়ে যাবে 2। তাহলে উপরে পড়ে থাকলো 2 আর নিচে পড়ে থাকলো 3, তাহলে 2/3। এখানে দেখো B, B, C কেটে গেলো, তাহলে এখানে A আর D পড়ে থাকলো। এখানে এবারে A/D আর এবারে 2/3, তাহলে A/D আর ডান পাশে 2/3 পড়ে থাকলো। তাহলে A:D সমান সমান 2/3টাকে 2:3 লিখে দাও। তাহলে কি হবে, A:D = 2:3। তাহলে তাহলে দেখো A:D = 2:3। তাহলে অপশন কি কি আছে বলো, 4:3, 3:4, 3:2, 2:3, কোনটা হবে বলো, অপশন ডি অ্যান্সার হবে 2:3। এভাবে করে কি বলতো আমরা বের করতে পারবো যে কি বলতো প্রথম আর শেষটার অনুপাত কিভাবে করে করা যায়। সিম্পল ভাবে করো, বেশি কিছু না, সবটি অনুপাতকে ভগ্নাংশের আকারে লিখে গুণ করে দাও, গুণ করে এবার নিচে কাটাকুটি করে নাও, কাটাকুটি করে যেটা আসবে সেটাই হয়ে গেল কি বলতো A:D এর মান। বাস, সিম্পল প্রসেস। তারপরে কোশ্চেন যেটা কি বলতো ফুড এসআইয়ের এক্সামে এসেছিল 2024-এ, দুটি সংখ্যার অনুপাত 2:3, যদি প্রতিটির সাথে 4 যোগ করা হয়। বলছে দুটি সংখ্যার অনুপাত 2:3, যদি প্রতিটির সাথে 4 যোগ করা হয় তাহলে তাদের অনুপাতটা 5:7 হবে। তাহলে সংখ্যা দুটির অন্তর মানে বিয়োগফল, অন্তর দেখো অন্তর মানেই হচ্ছে বিয়োগফল, অন্তর মানে কি বলো, বিয়োগফল। তাহলে বিয়োগফলটা কি হবে বলছে, সংখ্যা দুটির বিয়োগফলটা কি হবে, 4 হবে, 2 হবে, 6 হবে না 8 হবে। চলো করে দেখি তবে তো বুঝবো।
দেখো যখন দুটি দুটি সংখ্যার অনুপাত 2:3 দেওয়া আছে আর তাদের সাথে 4 যোগ করবে, মানে প্রথমটার সাথে 4 যোগ করবে, দ্বিতীয়টার সাথে 4 যোগ করবে। এবার সংখ্যা দুটি আমরা জানবো তবে তো 4 যোগ করব। এবার সংখ্যা দুটি না জানলে গেলে আমাদের জানা যেহেতু দরকার আছে সংখ্যা দুটি, ওই জন্য আমরা কি করবো জানো, সংখ্যা দুটোকে কোনো একটা ধ্রুবক সংখ্যা দিয়ে আমরা গুণ করে দিব। তো 2 এর সাথে আমরা x গুণ করছি আর 3 এর সাথে x গুণ করছি, ধরে নিচ্ছি দুটি সংখ্যার অনুপাত যদি দেওয়া থাকে আর সংখ্যা দুটি যদি আমাদেরকে ধরতে হয় তাহলে ধরতে হবে এরকম ভাবে, ধরি সংখ্যা দুটি, আমাদের যেহেতু সংখ্যা দুটি ধরতে হবে, যেহেতু জানা নেই আমাদের কিন্তু অনুপাত জানা আছে, তাহলে কিভাবে করে ধরবো, ধরি সংখ্যা দুটি কি বলতো, 2 এর সাথে x গুণ করো 2x কমা দিয়ে, 3 এর সাথে x গুণ করো তাহলে 3x, তাহলে সংখ্যা দুটি হলো 2x আর 3x, প্রত্যেকটার সাথে 4 যোগ করলে গেলে অনুপাতটা কি হবে, তাহলে 2x এর সাথে আমি 4 যোগ করছি আর কি বলতো 3x এর সাথে আমি 4 যোগ করছি, তাহলে অনুপাতটা হয়ে গেল এটা 2x + 4 পাই হচ্ছে 3x + 4, তাহলে অনুপাতটা ছিল 2:3, সংখ্যা দুটোকে আমরা ধরে নিলাম 2x আর 3x, এর সাথে 4 যোগ করবো, এর সাথে 4 যোগ করবো, কেন বলেছে আমাদের প্রত্যেকটাতে 4 যদি যোগ করি তাহলে অনুপাতটা এটা হবে, প্রশ্নে বলছে অনুপাতটা এটা হবে, তাহলে এই অনুপাতের সাথে ওই অনুপাত সমান, তাহলে এটা অনুপাতে আমরা ভগ্নাংশ আকারে লিখেছি, এই অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখে দিই, 5:7 কে আমরা 5/7 লিখে দিলাম। এখন কোনা আর কোনিকে যদি গুণ যদি করে দাও তাহলে কাহিনী সলভ। দেখো 7 দিয়ে যদি এই কোনাকে যদি গুণ করি তাহলে কি হবে বলো, 7 × 2 = 14, 7 × 2 = 14x, আর 7 দিয়ে যদি 4 কে আমরা গুণ করি তাহলে 4 সাথে 28 বসে গেল, ইকুয়াল টু সমানের অনুপাতে 3 5 কত বলো তো 15x, 5 দিয়ে যদি 3 কে গুনলাম তাহলে 3 5 15, x আছে x বসে দিলাম, প্লাস 5 দিয়ে প্লাস আছে প্লাস বসিয়ে দিই, 5 দিয়ে 4 কে গুণ করি তাহলে কি হয় 4 5 20। এবার আমরা এক্স গুলোকে একদিকে নিয়ে চলে আসি, তোমরা যদি ভাবো 14 আর 18 28 কে যোগ করে নেবো, করা যাবে না, যেগুলোতে এক্স আছে ওদেরকে যোগ করতে হবে আলাদা করে, আর যেগুলো শুধুমাত্র সংখ্যা আছে ওদেরকে আলাদা করে যোগ করতে হবে, যোগ বিয়োগ করতে হবে, তবে কাহিনী সলভ হবে। তাহলে এপারে থেকে গেল 14x, এই 15x টা এপারে আছে -15x, সমানের অনুপাতে 20 আর এই 28টা অনুপাতে গিয়ে -28 হয়ে গেল। এবার এই 14টা এক্স থেকে যদি আমি 15টা এক্স কে বাদ দিয়ে দিই, 14টা এক্স এর আগে প্লাস আছে এর আগে মাইনাস, প্লাস মাইনাস কি বলো তো মাইনাস, তাহলে মাইনাস করো 15 থেকে 14 বাদ দাও, তাহলে একটা 15টা এক্স থেকে 14টা এক্স বাদ দিলে কটা এক্স রে ভাই, একটা এক্স, তাহলে একটা এক্স বসে দাও। এবার বড় সংখ্যার আগে মাইনাস আছে জন্য মাইনাস বসে যাবে, সমানের অনুপাতে 20 - 28, এর আগে কিছু নেই তার মানে প্লাস আর এর আগে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, 28 থেকে 20 বাদ দিলে গেলে যেহেতু মাইনাস হচ্ছে ওই জন্য 28 থেকে 20 কে বাদ দাও, কত হবে 8 হবে, বড় সংখ্যার আগে মাইনাস আছে জন্য -8, মাইনাস আর মাইনাসকে আমরা কেটে দিলাম, এক্স এর জায়গাতে কি পড়ে থাকলো বলো, এক্স এর জায়গাতে পড়ে থাকলো 8, এবার এক্স এর জায়গাতে যেহেতু 8 পড়ে থাকলো, তাহলে আমাকে একটা কথা বলো, এক্স এর মান আমরা পেলাম, এক্স এর মান মানে কি সংখ্যা দুটি, এখানে 2 এর সাথে এক্স গুণ করেছিলাম না, এক্স মানে হচ্ছে 8, তাহলে সংখ্যা দুটিকে আরেকবার বের করে নিই আমরা, তাহলে সংখ্যা দুটি হবে, এত ভাষা টাষা লিখতে যাচ্ছি না, সংখ্যা লিখে দিলাম, সংখ্যা দুটি কি বলতো 2 এর সাথে x গুণ আছে, x এর মান তোমরা পেয়ে গেছে 8, তাহলে x এর জায়গায় 8 বসাও, তাহলে 2 এর সাথে 8 গুণ করলে 8 দুনা কত হবে 16, এখানে 3 এর সাথে x গুণ হয়ে আছে, x এর মান আমরা 8 পেয়েছি, তাহলে 3 এর সাথে 8 গুণ করো, তাহলে 3 কত বলো 24, তাহলে আরেকটা সংখ্যা পেয়ে গেলাম। এবার এদের বিয়োগফল কত হবে, বড়টা থেকে ছোটটা বাদ দাও, 24 থেকে 16 বাদ দিলে কত 24 - 16 কত হচ্ছে বলো 8, তাহলে আমাদের বলছে না সংখ্যা দুটির অন্তর বের করো, তাহলে সংখ্যা দুটির অন্তর মানে বিয়োগফল, বড় সংখ্যা থেকে ছোটটা বাদ দিলাম, তাহলে 24 থেকে 16 বাদ দিলে কত পেলাম 8, তাহলে এই 8 যেটা এটাই হচ্ছে অ্যান্সার। চলো দেখি অপশনের কত নাম্বার অপশন, ডি নাম্বার অপশন, ডি নাম্বার অপশনে 8 আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এভরিওয়ান, যাই হোক আমরা আজকে আর আমি খুব ক্লান্ত হয়ে গেলাম পুরো ক্লাসটা করানোর জন্য, পুরো চ্যাপ্টারের থিওরি আলোচনা করলাম, দুটো এক্সাম্পল আলোচনা করলাম, অঙ্কের থিওরি বোঝাতে বোঝাতে বেশ কিছু আলোচনা করেছি, তবে এই চ্যাপ্টার থেকে আরো বেশ কিছু অঙ্ক আমি এরপর দিন নিয়ে আসবো নেক্সট ক্লাসে, ঠিক আছে, তারপরে আমাদের এই কাহিনী শেষ হয়ে যাবে, অন্য কোনো কিছু নিয়ে আবার আলোচনা করব, ওকে।